নমস্কার, সুপ্রভাত। আমি আপনাদের প্রবীর বিশ্বাস, দেখছেন এনকে ডিজিটাল। আসার কথা ছিল প্রসূন গুপ্তের, কিন্তু তিনি দাঁতের ব্যথায় একেবারে শয্যাশায়ী, তাই আসতে আমাকেই হলো। তড়িঘড়ি অনুষ্ঠান আনছি, কোনো রকম প্রস্তুতি ছাড়াই। ভুল ত্রুটি হলে মার্জনা করে দেবেন। দেখুন, রাজ্যসভায় তৃণমূল কংগ্রেস থেকে কারা যাচ্ছেন সেই তালিকা ইতিমধ্যে প্রকাশ হয়েছে, এবং প্রকাশ হতেই একটা হই হই রই রই ব্যাপার কিন্তু রাজনৈতিক মহলে ছড়িয়ে পড়েছে। বিভিন্ন প্রশ্ন উঠছে, বিভিন্ন প্রশ্নের জবাব তৃণমূল কংগ্রেসকে দিতে হচ্ছে। কেন এটা হয়নি, কেন ওটা হয়নি, এরকম নানা প্রশ্নের মুখোমুখি হতে হচ্ছে তৃণমূল কংগ্রেসকে। আমরা আজকে এই থার্ড আই অনুষ্ঠানে আমরা কিন্তু দেখব যে তৃণমূল কংগ্রেস কাদের প্রার্থী করলো, কেন প্রার্থী করলো, যেসব প্রশ্ন উঠছে তার জবাব তৃণমূল কি দিচ্ছে, এবং আগামী বিধানসভা নির্বাচনে তৃণমূল ঠিক কি ধরনের প্রার্থী চাইছেন তারও একটা আভাস, ইঙ্গিত আপনাদের দেব আজকে থার্ড আই অনুষ্ঠানে। জয়গুরু রত্নভান্ডার জ্যোতিষ চেম্বার। এখানে গোল্ড মেডেলিস্ট জ্যোতিষী বসেন। হাই কোয়ালিটির আসল গ্রহরত্ন সবচেয়ে কম দামে এখানে পাওয়া যায়। স্থান বেলঘড়িয়া, রানী পার্ক, বটতলা, 2 নম্বর রেলগেটের নিকটে। 9681345722 এবং 9007778922। এবার সাধ্যের মধ্যেই হবে মধ্যবিত্তের স্বাদ পূরণ। নতুন বাড়ি, নতুন স্বপ্ন, সুখের নতুন অধ্যায় শুরু হোক এই উৎসবে। অশোকা গ্রুপ, রিডিফাইনিং রিয়েলটি। ফোন করুন 9163502850। রাজ্যসভায় তৃণমূল 4 জন প্রার্থীকে পাঠাতে পারবেন, আর বিজেপি পারবে 1 জন প্রার্থীকে। সিপিআইএম বা কংগ্রেস থেকে পশ্চিমবঙ্গের বিধানসভা থেকে কেউ মনোনীত হচ্ছেন না, সেই সংখ্যা তাদের নেই, তারা শূন্য। বিজেপি 1 জনকে পারবে এবং তৃণমূল 4 জনকে পারবে। এই হচ্ছে 5 জন। ষষ্ঠ আসনেও কিন্তু প্রতিদ্বন্দ্বিতা হতে পারে। যদি কেউ ষষ্ঠ আসনে প্রার্থী হিসেবে দাঁড়িয়ে যান তাহলে ভোটাভুটি হবে, তা না হলে যেরকম মনোনয়ন হয়েছে সেরকম ভাবেই হয়ে যাবে। প্রথম যে নামটা ভেসে আসছে তৃণমূলের তরফ থেকে, যে দেওয়া হয়েছে, সেটা হচ্ছে মেনকা গুরুস্বামী। সুপ্রিম কোর্টের আইনজীবী, তার নাম বলা হচ্ছে বাবুল সুপ্রিয়, কোয়েল মল্লিক এবং পুলিশ কর্তা রাজীব কুমারের নাম গতকাল তৃণমূলের পক্ষ থেকে ঘোষণা করা হয়েছে। এরা মোটামুটি যাচ্ছেন। এবার এই 4 জনের পরিচয় আপনাদেরকে আলাদা করে দেওয়ার নেই, তবু আপনাকে বলি যে এই যে তৃণমূল কংগ্রেস মেনকা গুরুস্বামীকে রাজ্যসভায় মনোনীত করেছে, এটা নিয়ে কিন্তু অনেকেই অনেক রকম মন্তব্য করছেন। তিনি ন্যাশনাল ল স্কুল অফ ইন্ডিয়া ইউনিভার্সিটি, সেখান থেকে তিনি কিন্তু আইন পড়েছেন। হার্ভার্ড ইউনিভার্সিটি এবং অক্সফোর্ড ইউনিভার্সিটির প্রাক্তন ছাত্রী তিনি রোড স্কলার ছিলেন। তার থিসিসের বিষয় ছিল ভারত, পাকিস্তান এবং নেপালের সংবিধানবাদ। তিনি কলম্বিয়া ইউনিভার্সিটিতে বি.আর. আম্বেদকর রিসার্চ স্কলার লেকচারার ছিলেন। তিনি ইয়েল ইউনিভার্সিটি, টরন্টো ইউনিভার্সিটি এবং নিউ ইয়র্ক ইউনিভার্সিটিতেও শিক্ষকতা করেছেন। 2019 সালে তিনি তার সঙ্গী অরুন্ধতী কার্জুর সঙ্গে টাইম ম্যাগাজিনে বিশ্বের 100 জন প্রভাবশালী ব্যক্তির তালিকায় স্থান পেয়েছিলেন। বর্তমানে তিনি ভারতের সুপ্রিম কোর্টের একজন সিনিয়র আইনজীবী। এইটা হচ্ছে মেনকা গুরুস্বামীর পরিচয়। কিন্তু প্রশ্ন উঠছে, একজন সমকামী প্রথাকে সমর্থন করা মানুষকে কেন প্রার্থী করা হলো, প্রশ্ন তুলেছেন অনেকে। কিন্তু আপনারা মনে করে দেখুন, এই কয়েক মাস আগে অভিষেক বন্দ্যোপাধ্যায় তার লোকসভা কেন্দ্রে 2 সমকামী মহিলাকে কিন্তু সমাজ একঘরে করে দিয়েছিল। অভিষেক বন্দ্যোপাধ্যায় উদ্যোগ নিয়েছেন এবং তাদেরকে নিশ্চিন্ত জীবনযাপনের একটা সুযোগ করে দিয়েছে। তৃণমূল কি আধুনিকতার দিকে এগোচ্ছে? তৃণমূল কি এই সমকামিতার নামে যে আধুনিকতা চলে, আমরা তার প্রশংসাও করছি না, দুর্নামও করছি না। দেখুন, এই কাম ব্যাপারটা একেবারে ব্যক্তিগত। এ কি কেউ সমকাম করবে না উভকাম করবে না বিপরীত পক্ষে যাবে, সেটা একেবারেই নিজস্ব ব্যাপার। এই নিয়ে আমাদের কোনো মন্তব্য নেই, থাকবেও না। কিন্তু এইটা নিয়ে একটা ঢাক ঢাক গুড়গুড় তো সমাজে আছে। সেই ঢাক ঢাক গুড়গুড়কে কি ভেঙে দিতে চাইছে তৃণমূল? জানি না, হয়তো তারা প্রগতিশীলতার পথে আরেকটু এগিয়ে গিয়েছে,
অনেকে বলছেন সংখ্যালঘু মুখ নেই কেন, প্রশ্ন তুলেছেন কেউ কেউ। এর আগে 4 জন সংখ্যালঘু মুখ ছিল রাজ্যসভায় তৃণমূলের, 4 জন সংখ্যালঘু মুখ ছিল রাজ্যসভায় তৃণমূলের। মহসন নূর পদত্যাগ করায় এখন সংখ্যাটা দাঁড়িয়েছে 3-এ। বিগত রাজ্যসভায় বামপন্থীদের সুযোগ মেলে 1 জন প্রার্থীকে জিতিয়ে আনার। তারাও বিজেপির মতন ব্রাহ্মণ্যবাদ জারি রেখে কোনো মুসলিমকে প্রার্থী করেননি সেবার, এবং কোনো দলিতকেও প্রার্থী করেননি, বরং বিকাশ ভট্টাচার্যের মতন নেতাকে নিয়েই তারা প্রার্থী দিয়েছিলেন। তাদের মুখে অন্তত এই সংখ্যালঘু শব্দটা শোভা পায় না। এদিকে যা শোনা যাচ্ছে, ঋতব্রত বন্দ্যোপাধ্যায় তিনি সম্ভবত রাজ্যের মন্ত্রী হতে চলেছেন। বাবুল সুপ্রিয়র সাথে দিল্লির যোগাযোগটা বেশ গভীর বলেই হয়তো রাজ্যসভায় তাকে পাঠানো হচ্ছে, কারণ বাবুল সুপ্রিয় রাজনীতি শুরুই করেছেন দিল্লি থেকে, এবং দিল্লিতে তার কানেকশন যোগাযোগ যথেষ্ট ভালো, সে কারণেই হয়তো রাজ্যসভায় তাকে পাঠানো হচ্ছে। এবার প্রশ্ন উঠছে কোয়েল মল্লিককে নিয়ে, অভিনেত্রী কোয়েল মল্লিক। তৃণমূল তারকা রাজনীতির বাইরে বের হতে চাইছে না বলে দোষারোপ করছেন অনেকে। অর্থাৎ তৃণমূলে এই যে স্টার প্রার্থী দেওয়ার যে চল, এই চল থেকে তৃণমূল নাকি বেরোতে পারছে না, এমনটা বলছে। মানে এর আগে দেখুন মমতা বন্দ্যোপাধ্যায় বিভিন্ন পেশার মানুষকে সংসদীয় রাজনীতিতে নিয়ে এসেছেন। সে খেলোয়াড় হোক, চিত্রশিল্পী হোক, সাংবাদিক হোক, চিত্র তারকা থেকে বাদ যাননি প্রায় কেউই। চিত্র তারকা হিসাবে শতাব্দী রায়, মিমি, সায়নী ঘোষকে অসফল সাংসদ বলে কেউ বলতে পারবেন? দেবকে বলতে পারবেন তিনি অসফল সাংবাদিক, চিত্র তারকা? এদিকে রাজীব কুমারের মনোনয়ন অনেককে চমকে দিল। এটা এজেন্সি দিয়ে রাজীব কুমারকে যে হেনস্থা করা হয়েছিল এক সময়, তার একটা মোক্ষম প্রতিবাদ জানালেন মমতা বন্দ্যোপাধ্যায়। অন্যদিকে বিজেপি দিতে পারবে মাত্র 1টি প্রার্থী। রাহুল সিনহা নাকি অন্য কেউ হবেন সেটা এখনো জানা যায়নি। রাহুল সিনহা কাউন্সিলর ইলেকশন থেকে লোকসভা নির্বাচন যেখানে যতবার দাঁড়িয়েছেন সব জায়গাতে তিনি হেরেছেন। সংসদীয় রাজনীতিতে তার আর প্রবেশ করা হয়নি। এইবার যদি তাকে প্রার্থী মনোনয়ন করে বিজেপি, পরন্ত রাজনৈতিক ক্যারিয়ারে এটা তার জীবনের অন্যতম সবচেয়ে বড় পুরস্কার হবে বলে মনে করা হচ্ছে। তৃণমূলের প্রার্থী তালিকায় দেখবেন যুবকদের, মানে অল্প বয়সী ছেলে মেয়েদের সংখ্যাধিক্য। এটা দেখে মনে হচ্ছে তৃণমূল 2029-এর লোকসভা নির্বাচনকে মাথায় রেখেই কিন্তু ঘুঁটি সাজানোর কাজ শুরু করে দিয়েছে। বিধানসভা নির্বাচনেও এর প্রতিফলন সম্ভবত আমরা দেখতে চলেছি। বর্তমানে যে বিধায়কেরা আছেন এবং যাদের বয়স প্রায় 60-এর কাছাকাছি, এবার এমন বিধায়কদের সম্ভবত আর টিকিট জুটবে না যতদূর খবর পাচ্ছি। বিধানসভার সদস্য হয়েও বিধানসভার ভেতরে এবং বাইরে যারা নিষ্ক্রিয়, নিষ্প্রভ, তারাও এবার বাদ পড়তে চলেছেন। ডাইনামিক প্রার্থীদেরই কিন্তু তৃণমূল কংগ্রেস এবার আরো বেশি করে বিধানসভায় নিয়ে আসতে চাইছে। হ্যাঁ, যারা ডাইনামিক, দাপুটে এবং ভালো সংগঠক, শুধু তাই না, ভালো বক্তা, সব প্যারামিটার দেখা হচ্ছে। শিক্ষাগত যোগ্যতা এবং আইনসভায় কাজ করার অভিজ্ঞতা সবটাই দেখা হচ্ছে। এই সব দেখেই কিন্তু তৃণমূল এবার বিধানসভায় প্রার্থী নির্ধারণ করতে চাইছে। এইরকম প্রায় 103টে আসন ইতিমধ্যে চিহ্নিত হয়েছে যেখানে প্রার্থী বদল করতে পারে তৃণমূল। তবে সংখ্যাটা শেষ পর্যন্ত খান বিশেক কমেও যেতে পারে, অর্থাৎ 103 থেকে ওটা 80-র কাছাকাছি হয়ে যেতে পারে যেখানে প্রার্থী বদল হবে। অনেক বড় বড় নাম এবার বাদ যেতে পারে। তেমনি কিছু আনকোড়া মুখ আমরা সম্ভবত দেখতে চলেছি আগামী বিধানসভা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে। সেবার যেমন খুব ঢাক ঢোল কাড়া নাকাড়া পিটিয়ে উন্নততর বামফ্রন্ট ঘোষণা করেও ডিওয়াইএফআই অর্থাৎ বামপন্থীদের সিপিএম এর যুব সংগঠন, এই যুব সংগঠনের যুবদের সংসদীয় রাজনীতিতে নিয়ে আসেনি বামফ্রন্ট তথা সিপিএম, কিন্তু তারা বলেছিল উন্নততর বামফ্রন্ট আনবে। এবারে কিন্তু ওই রকম উন্নততর তৃণমূল প্রচার না করেও খুব ধীরে ধীরে তৃণমূলের দ্বিতীয় প্রজন্মকে সামনে সারিতে তুলে আনার প্রক্রিয়া শুরু হয়েছে, অত্যন্ত গোপনে না বলে বলা ভালো, খুব সন্তর্পণে, খুব সাবধানে পা ফেলতে চাইছে তৃণমূল। এবারে আরো বেশি সংখ্যক সংখ্যালঘু প্রার্থীকে হয়তো আমরা দেখতে পাবো তৃণমূলের প্রার্থী তালিকায়। হ্যাঁ, আরো বেশি সংখ্যক সংখ্যালঘুকে একেবারে সামনের সারিতে নিয়ে আসার একটা চেষ্টা চলছে। মহিলা প্রার্থীদের সংখ্যা বাড়তে পারে তৃণমূলে। বড় ব্যবসায়ী, কন্ট্রাক্টর, প্রমোটারদের ছেড়ে ফেলতে চাইছে তৃণমূল। কিছু বেয়াদব বলে পরিচিত নেতাদের ডানা ছাঁটা ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে। প্রার্থী তালিকাতেও তার এফেক্ট পড়বে বলে জানা যাচ্ছে।
2026-এর নির্বাচন সম্ভবত সবচেয়ে সহজ নির্বাচন হয়ে আসতে চলেছে তৃণমূলের কাছে। 225 থেকে 230 আসন জয় নিশ্চিতভাবে আসবে বলে মনে করা হচ্ছে, কিন্তু তাতেও ঢিলে ঢালা মনোভাব দেখাতে নারাজ তৃণমূল, বরং আরো বেশি আগ্রাসী মনোভাব নিয়ে প্রতিটি আসনে লড়াইয়ে নামছেন তারা, যা আমরা খবর পেয়েছি। কোথাও তারা এক চুল ফাঁক রাখতে চান না। ওদিকে মীনাক্ষী মুখার্জিকে উত্তরপাড়া আসনে নামিয়ে দিয়েছে সিপিএম, একদম প্রথা ভেঙে। প্রার্থীর তালিকা ঘোষণার আগে উত্তরপাড়ায় মীনাক্ষীকে নামিয়ে দেওয়া হয়েছে। এতদিন উত্তরপাড়ায় মীনাক্ষীকে দেখা না গেলেও ইদানিং কিন্তু আনাগোনা বাড়িয়ে দিয়েছেন মীনাক্ষী। অন্যদিকে বারবার অরাজনৈতিক লোককে উত্তরপাড়া আসনে টিকিট দেওয়ার ফলে তৃণমূল কর্মীদের মধ্যে একটা কিন্তু হতাশা স্পষ্ট আমরা দেখেছি। সেই তো বাইরের লোকই এসে প্রার্থী হবে, এই রকম একটা মনোভাব কর্মীদের মধ্যে কিন্তু দেখা যাচ্ছে এবং কর্মীরা প্রায় হতাশ বলতে পারেন। সব মিলিয়ে যেটা বলা যায়, এবার রাজ্যসভার মতন বিধানসভাতেও কিন্তু তৃণমূল বেশ কিছু চমক দেখাতে চাইছে। রাজ্যের বিভিন্ন কেন্দ্রে স্থানীয় তৃণমূল নেতাদের অনেকেই কিন্তু টিকিট পেয়ে গেছি এমন একটা ইঙ্গিত আমাদের দিয়েছেন। আমরা যখন সমীক্ষা করতে বেরিয়েছি, অনেক স্থানীয় তৃণমূল নেতা তাদের হাব ভাব চাল চলন সবকিছু দিয়ে বুঝিয়ে দিয়েছেন তারা তো টিকিট পেয়েই গিয়েছেন, এরকম একটা ভাব, এমন একটা ইঙ্গিত কিন্তু আমরা অনেক জায়গাতে পেয়েছি। তাদের অনেকেই বলা ভালো বেশিরভাগই এবার কিন্তু হতাশ হবে। হ্যাঁ, যারা টিকিট পেয়েই গেছি ভাবছেন তারা কিন্তু এবার হতাশ হবেন। ফলে সাবোটাজ হওয়ার কিন্তু একটা সম্ভাবনাও আছে এবং সেই সম্ভাবনার কথা তৃণমূল ভেবে রেখেছে। যারা ভাবছেন যে টিকিট পেয়েই গেছি, তারা যদি টিকিট না পান, তারা কিন্তু যিনি টিকিট পাবেন তাকে হারিয়ে দেওয়ার একটা চেষ্টা করবেন, নিজেদের মাসিহা রূপটাকে আরো বেশি স্পষ্ট করার জন্য। কিন্তু এ ব্যাপারেও তৃণমূল ভেবে রেখেছে। এইসব টিকিট না পাওয়া স্থানীয় নেতাদের উপরে কড়া নজর রাখতে সব রকম প্রস্তুতি কিন্তু তৃণমূল কংগ্রেস ইতিমধ্যে নিয়ে রেখেছে। তাহলে কি হলো, অনুষ্ঠান আর দীর্ঘায়িত করবো না, ছোট্ট করে বলি যে তৃণমূল কংগ্রেস কিন্তু উন্নততর বামফ্রন্ট, উন্নততর তৃণমূল এরকম ঘোষণা করছে না, বরং তারা এবার বিধানসভায় কিন্তু বেশ কিছু তরতাজা মুখ নিয়ে আসতে চাইছে। ও বেশি সংখ্যায় সংখ্যালঘু মুখকে নিয়ে আসতে চাইছে, বেশি সংখ্যায় মহিলাদেরকে নিয়ে আসতে চাইছে। হ্যাঁ, ঠিক শুনছেন, এরকমই কিন্তু আমরা বিভিন্ন সূত্র থেকে খবর পাচ্ছি। আপনাদেরকে বলে রেখেছি, আগেও বলেছি, আবার বলছি যে তৃণমূলের যে সংবাদ, সেই সংবাদ আমরা যতটা পাই বা সবার আগে যেটা পাই সেটা হয়তো অনেকেই পান না। কারণ তৃণমূল অনেক খোলামেলা দল, তাদের মধ্যে মুখ খোলার লোক অনেক আছেন, তারা অনেকেই অনেক কিছু বলেন। কিন্তু এবার তৃণমূলকে বেশ আঁটো সাঁটো লাগছে, তৃণমূলের লোকজন কিন্তু মুখ খুলছেন না। তবুও আমরা আমাদের মতন করে যা তথ্য পেয়েছি সেটা আপনাদেরকে তুলে ধরলাম। আবার বলছি, সংখ্যালঘু মুখের সংখ্যা বাড়বে, মহিলা প্রার্থীর সংখ্যা বাড়বে, বাড়বে কিন্তু অল্প বয়সী বলতে আমি বলছি 60 বছরের কম, এই রকম কিন্তু বিধায়কদের এবার বেশি দেখা যাবে। তার মানে কিন্তু মানেটা স্পষ্ট হচ্ছে তৃণমূল কিন্তু দ্বিতীয় প্রজন্মকে এবার সামনে আনা শুরু করে দিয়েছে। ইতিমধ্যেই গত নির্বাচন থেকে, লোকসভা নির্বাচন থেকেই আমরা দেখেছি তৃণমূল তৃতীয় সারির নেতাদেরও কিন্তু সামনের দিকে আনার চেষ্টা করেছে, কেউ জিতেছেন কেউ হেরেছেন। কিন্তু এবার বিধানসভায় যেহেতু জয় একেবারে সুনিশ্চিত, তাই এমন কিছু প্রার্থীকে তারা নিয়ে আসতে চাইছেন যারা আগামী দিনে বড় নেতা হয়ে উঠবেন। এই প্রচেষ্টা কিন্তু তৃণমূলের মধ্যে শুরু হয়েছে। বলা ভালো অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের যৌথ উদ্যোগে এবার কিন্তু আমরা অনেক বড় বড় নামকে মুছে যেতে দেখব, আবার তেমনি দেখব অনেক আনকোড়া ডায়নামিক মুখ। এটা হচ্ছে আমাদের কাছে যা তথ্য এসেছে কাল রাত পর্যন্ত, সেই তথ্য অনুযায়ী বললাম। আর আগেই বললাম যে অনুষ্ঠান করার কোনো প্রস্তুতি ছিল না, একেবারে বিনা প্রস্তুতিতে আপনাদের সামনে বসেছি, কোনো রকম তথ্য হাতের সামনে নিয়ে রাখতে পারিনি। যেটা গতকাল রাত পর্যন্ত আমাদের কাছে এসছে বা আমার কাছে এসছে, আমি সেই তথ্যটাই আপনাদেরকে তুলে দিলাম। আজকে রাত্রে আমরা আনছি ওপেন ফোরাম। আজকেই প্রকাশিত হবে ভোটার তালিকা। এই ভোটার তালিকা প্রকাশিত হওয়ার পর কোনো কোনো জায়গায় গন্ডগোল হওয়ার সম্ভাবনা আছে, যাদের নাম উঠবে না তারা গন্ডগোল করতে পারেন, আবার যাদের নাম উঠলো তারা উল্লাস করে ফেটে পড়তে পারবেন, এরকম একটা ব্যাপার আছে। রাজ্য সরকার সব রকম প্রস্তুতি নিয়ে রেখেছে এবং শুধু তাই না, যাদের নাম এই তালিকায় আসবে না তাদের কি করতে হবে, তাদেরকে নিয়ে তৃণমূল কংগ্রেস কি ভাবছে,
সবকিছু আলোচনা করব আজকের ওপেন ফোরাম অনুষ্ঠানে। এটা আপনাদের দেখা জরুরি। আমরা বিজেপির তরফ থেকে কি ভাবছে বিজেপি, যাদের নাম আসবে না তাদের নিয়ে বিজেপির ভাবনার কথা আমরা জানতে পারিনি। আমরা চেষ্টা করেছি বহুবার, কিন্তু সে তথ্য আমাদেরকে দেওয়া হয়নি। বামপন্থীদেরও বা সিপিএম এরও একই অবস্থা, তাদের কোনো তথ্য আমরা পাইনি যে যাদের নাম তালিকায় থাকবে না তাদের নাম কি করে তালিকায় আনা যায়, তাদেরকে যাতে ভোটার লিস্টের মধ্যে আনা যায়, এ নিয়ে সিপিএম কি ভাবছে সেটাও আমরা জানতে পারিনি। কিন্তু তৃণমূল কি করতে চলেছে সেরকম একটা খবর পেয়েছি। সব খবর নিয়ে আজ রাত ঠিক 8:30, 8টায় নয়, ঠিক 8:30 আসছি ওপেন ফোরাম নিয়ে। সকলে ভালো থাকবেন। এবেলা এই পর্যন্তই। নমস্কার।